আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেবার মামলায় ৩৭৫ জন আনসার সদস্যকে সোমবার কারাগারে পাঠিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। এদিকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপের ৭ দিন এবং সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত। আদালতে ছিল সেনা ও পুলিশের কড়া নিরাপত্তা। রিপোর্ট করছেন হাসান জাবেদ। চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে গত কয়েকদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছিল সাধারণ আনসাররা। রোববার তারা সচিবালয়ের সামনে সংঘর্ষে জড়ায়। এতে ৪০ জন শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় মামলা হয়। মামলায় ৪২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েক হাজার আনসার সদস্যকে আসামি করা হয়। সোমবার গ্রেফতারকৃত আনসার সদস্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে ৪টি থানায় 426 জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে ৩৭৫ জনকে আদালতে উপস্থাপিত করা হয়। বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। ৩৭৫ জন। এদিকে আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। একই মামলায় গ্রেফতার দেখিয়ে সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপারও ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে গোলাপকে ৭ দিন এবং শাকিল ও রূপাকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশাররফ হোসেন। একটা হত্যা মামলা, এই হত্যা মামলার মধ্যে ষড়যন্ত্র, নির্দেশদাতা, মদতদাতা, অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা, এটা একটা বিষয় আছে। এই বিষয়ে এই মামলার এই আসামিদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে এটা সম্পৃক্ত এবং প্রতিমান। ঘটনা সম্পর্কে ওরা আমার মক্কেলরা কোনো কিছুই জানে না এবং ঘটনাস্থলে উপস্থিত ছিল না। ঘটনার যে সময় এবং স্থান, ওই সময় আমার মক্কেলরা তার কর্মস্থলে ছিল। উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমার মক্কেলদেরকে সম্পৃক্ত করা হয়েছে। এর আগে উত্তরা থানার একটি হত্যা মামলায় শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ৪ দিনের রিমান্ড নিয়েছিল পুলিশ। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রেগুলেটর ভেঙে যাওয়ায় নোয়াখালীর বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা করা হচ্ছে। নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা। তবে ফেনী, মৌলভীবাজারের কিছুটা উন্নতি হয়েছে। দুর্গত এলাকায় চরম সংকট দেখা দিয়েছে পানি ও খাবারের। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বাড়তে শুরু করেছে পানিবাহিত রোগবালাই। দুর্ভোগ লাঘবে কাজ করছে সেনা, নৌবাহিনী সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে ৫ দিন বন্ধের পর আখাউড়া সীমান্তে যাত্রী পারাপার শুরু হয়েছে। বিস্তারিত ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্টে। অতিরিক্ত পানির চাপে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর রেগুলেটর ভেঙে গেছে। সোমবার সকাল ১০টার দিকে এটি ভেঙে যায়। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে এবং চলমান বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বন্যার পানি নামাতে গত ২ দিন আগে রেগুলেটরের ২৩টি গেটের সবগুলো খুলে দেওয়া হয়েছিল। ফলে কোম্পানিগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় স্থানীয়দের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও সদরে বন্যার পানি নামতে শুরু করলেও পানিবন্দী রয়েছে ছাগলনাইয়া, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার লাখো মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটে তাদের ভোগান্তি বেড়েছে। জেলায় প্রায় ৮ লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। উদ্ধার কাজে ও ত্রাণ বিতরণে সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস সহ শতাধিক স্বেচ্ছাসেবী টিম কাজ করছে। এদিকে জেলা জুড়ে বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগবালাই। ধর্মপুর, বড়ইয়া ওইদিকে আটকা রয়েছে, অনেক মানুষ আটকা রয়েছে। আর ওইদিকে টান পৌঁছায় যেত না, নৌকাও নাই। ছোট বাচ্চার ঠান্ডা লেগে গেছে, ওদের ঘুমানোর জন্য কিছু শুকনা কাপড় লাগবে যেগুলো নিচে যাতে দিয়ে ঘুমাইতে পারে। পানিতে কয়দিন ছিল, বিভিন্ন ধরনের অ্যাবসেস, বয়েল এগুলো ডেভেলপ করছে, বিভিন্ন ধরনের ইনফেকশন হচ্ছে। আর কিছু পাচ্ছি আমরা চর্মরোগগুলো যেগুলো আগে ছিল, এগুলো এখন স্যাঁতস্যাঁতে অবস্থা হওয়ার কারণে এগুলো আরো একটু বেড়ে গেছে। উজানে ভারতের অংশে গত ৩ দিন বৃষ্টিপাত না হওয়ায় মৌলভীবাজারের মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি নামতে শুরু করেছে।
নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করায় অনেকে নিজ বসতঘরে ফিরতেও শুরু করেছেন। এদিকে নতুন করে বন্যা কবলিত হচ্ছে চাঁদপুর জেলা। প্রতিদিন তলিয়ে যাচ্ছে শাহরাস্তি উপজেলার বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি অবনতির আশঙ্কায় অনেকে আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছেন। এছাড়া টানা বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে ক্ষতিগ্রস্ত প্রায় 10 লাখ পরিবার। বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় গত 2 দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবন সংলগ্ন মোংলা উপকূলের জনজীবন। মোংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এদিকে গত 2 দিন ধরে টানা বৃষ্টিতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। অথই পানিতে অবর্ণনীয় দুর্ভোগে নোয়াখালী এলাকার লাখো মানুষ। পানির উচ্চতা এতই বেশি যে পায়ের নিচে মাটির স্পর্শ পাওয়া যায় না। তার উপর থেমে থেমে বৃষ্টি। শহর এলাকায় সহায়তা পৌঁছলেও দুর্গম এলাকায় মানুষ আছেন ভয়াবহ খাদ্য সংকট ও ঝুঁকিতে। নোয়াখালীর দুর্ভোগের চিত্র তুলে ধরছেন নিয়ামুল আজিজ সাদেক। ক্যামেরায় ছিলেন আনোয়ার হোসেন মেলন। চোখের সামনে পানির নিচে তলিয়ে আছে খেলার মাঠটি। রেলিংয়ের ফাঁক গলে এই দৃশ্যটাই হয়তো সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে 5 বছরের আহনাফকে। পানিবন্দী জীবনে শিশুদের দুরন্তপনা থেমে আছে 4 দেয়ালের মধ্যে। অসংখ্য বইও আছে পাঠশালায়, কিন্তু দুর্যোগের কারণে পাঠের পরিবর্তে সহযোগী হওয়াতে বেশি মনোযোগ সব মানুষের। আমরা অনেক জায়গায় খেলতাম, স্কুলে যেতাম, আর পারি না, পানির কারণে পারি না। আমরা আগে অনেক জায়গায় যাইতাম, স্কুলে আইতাম, কিন্তু এখন পানির কারণে সেটা করতে পারি না। খাবার পানির সংকট নিয়ে নারী পুরুষ ছোটেন শহরে, তবে প্রচুর শুকনো খাবার, রান্না করা খাবার পাচ্ছেন পাশের আশ্রয়কেন্দ্রের মানুষ। পানিতে দূরিয়ে এখন আইছি, সুবি আইছি, কিছু আনতে পারি না। বাবা একখানে কিছু খালি হিন্দার কাপড় লয়ে দূরে পানিতে আইছি। আর কখনো আমার এই জন্মের পর থেকে আমি আর কখনো দেখিনি কোনো পানি নেই, কোনো শুকনা খাবারও নাই, কোনো বীজে খাবারও নাই। এর বিপরীত চিত্র দুর্গম এলাকার। ফেনীর লালপুরের প্রত্যন্ত গ্রাম কাতালিয়ার দোতলার ওপরে প্রতিটি ঘরেই শতাধিক মানুষ। 1 বছরের শিশু থেকে বৃদ্ধ সবাই এখন জীবন বাঁচানোর তাগিদে হন্যে হয়ে খাবার খুঁজছেন আশ্রয়কেন্দ্রে। দুধ কিছু পাওয়া যায় না, খানা পাওয়া যায় না। টানা বৃষ্টিতে নিরুপায় অসহায় মানুষের আরতি খাবার আর বিশুদ্ধ খাবার পানির। পানিটা নিয়ে খাওয়া দাওয়ার সমস্যা, পানিটা নিয়ে আনতে পারি না, দেন না ভিজি পানি আনি। স্মরণকালের বড় এ বন্যায় নোয়াখালীর প্রায় প্রতিটি ঘরই ডুবে গেছে। প্রত্যন্ত এলাকার মানুষগুলো আশ্রয় নিয়েছে উঁচু জায়গায়। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যে কারণে অসংখ্য পরিবার এসে আশ্রয় নিতে পারছেন। তাদের জন্য কিছু শুকনো খাবার এবং রান্না করা খাবারও জুটছে, কিন্তু ভেতরে যে আশ্রয় কেন্দ্রগুলো আছে তার সমানুপাতিকভাবে সেই খাবারগুলো পাচ্ছে না, কিংবা পানির সংকট রয়েছে বিশুদ্ধ খাবার পানি এবং স্যানিটারির। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, বেগমগঞ্জ, নোয়াখালী। ভারতের ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দেওয়া হয়েছে। সোমবার গেটগুলো খুলে দেওয়া হয় বলে জানা গেছে। গণমাধ্যমের খবর অনুযায়ী প্রতিবেশী 2 রাজ্য বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে পানির চাপ পড়েছে। ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে। বাঁধ খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে এতে একদিনে 11 লাখ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করবে। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্য আশাব্যঞ্জক, তবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে বলে মনে করে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি জানিয়েছেন, নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্রুত সংলাপে বসার, ফ্যাসিবাদের দোসরদের প্রশাসন থেকে প্রত্যাহারেরও দাবি জানান তিনি। বিস্তারিত ইমরুল আহসানের রিপোর্টে। রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরদিন এ নিয়ে প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব। বলেন, প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারকে সময় দিতে হবে, তবে নির্বাচন হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। আমরা আশা করেছিলাম
যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিবেন। সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাই না। কবে নির্বাচন হবে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, সঠিক, অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে, কিন্তু এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি আশা করব যে আমাদের প্রধান উপদেষ্টা সেই প্রক্রিয়াটার দিকে খুব দ্রুত যাবেন, তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন। নির্বাচন হতেই হবে, কিন্তু নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়, সবাই যেন ভোট দিতে পারে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা প্রায় 1.5 লাখ মামলা প্রত্যাহারের দাবি জানান মির্জা ফখরুল। বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও চক্রান্ত অব্যাহত রেখেছে ফ্যাসিবাদের দোসররা। আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারকে মদত দিয়েছে, তাদের চেহারা আমরা আর দেখতে চাই না। সচিবালয় ঘেরাও করে আমরা আনসার এবং অন্য সব কিছু লোকজনদের নাম পোশাকধারী লোক তারা গোলযোগ সৃষ্টি করে সমস্যা সৃষ্টি করতে চেয়েছিল। এটা ভালো লক্ষণ নয়। অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সেই চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য। বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। ভারতের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে একটা ক্রিমিনাল অফেন্স বলে আমি মনে করি। আন্তর্জাতিক আইন বলে যে তাকে এটা ভাটির দেশকে তাকে অবৈধ করতে হবে জনগণকে সচেতন করার জন্য, সেটা করা হয়নি। এদিকে বন্যার্তদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় ত্রাণ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার শক্তির মধ্য দিয়ে এই দুর্যোগে জয়ী হবে বাংলাদেশ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর ওপর শেখ হাসিনার সরকারের নিষেধাজ্ঞা আজ মঙ্গলবার প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। জামাত সহ বাংলাদেশের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলোকে নতুন বাংলাদেশ গঠনের প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত করা হয় এবং সেই সংযুক্তের মধ্যে জামাত ইসলামীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। তার অংশ হিসেবে রাজনৈতিক প্রক্রিয়ায় জামাত ইসলামী অংশগ্রহণ করেছে। ডিফ্যাক্টোভাবে কোনো নিষেধের কার্যক্রম আপাতত নাই। তারপরেও যেহেতু একটি আইনি পদক্ষেপ নিয়েছিলেন, এই আইনি পদক্ষেপটি প্রত্যাহার করার জন্য কিংবা বাতিল করার জন্য আমরাও আইনগতভাবে অগ্রসর হয়েছি এবং সেটি সন্ত্রাস বিরোধী আইনের 19 নম্বর ধারা অনুযায়ী আইনগত কি পদক্ষেপ হবে তা সেখানে বলে দেওয়া আছে। সেই অনুযায়ী আমরা সরকারকে রিকোয়েস্ট করেছি, সরকার এগ্রি করেছেন। বাংলাদেশকে একটি পরিবার উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এই পরিবারের প্রতিটি সদস্যের অধিকার নিশ্চিত করাই সরকারের কাজ। সোমবার জন্মাষ্টমী উপলক্ষে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় হিন্দু ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, তারা এমন বাংলাদেশ গড়তে চান যেখানে সবাই নির্ভয়ে নিজেদের অনুষ্ঠান পালন করবে এবং মন্দিরগুলো আর পাহারা দিতে হবে না। সম্প্রতি প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের কথা উল্লেখ করে হিন্দু নেতারা হিন্দু জনগোষ্ঠীর সম্পত্তি দখল ও মন্দিরে হামলার অভিযোগ করেন। প্রধান উপদেষ্টা এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার নিশ্চয়তা দেন। খাগড়াছড়ির রামগড়ে কয়েক ঘন্টার ব্যবধানে 2 নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। পুলিশ ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার রাতে রামগড়ের কালাপানি ও পাশের বাজার ঘাট গ্রামে 2 গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। কালাপানির ঘটনায় পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ স্বজনদের, তবে বিষয়টি অস্বীকার করে রামগড় থানার ওসি দেবপ্রিয় দাস বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে সৃষ্ট বন্যায় আক্রান্ত কুমিল্লাবাসীর জন্য দোয়ার আয়োজন করে বৃহত্তর কুমিল্লা সমিতি মালয়েশিয়া থেকে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে মোশাররফ হোসেন মিন্টুর সভাপতিত্বে ও মোহাম্মদ আবু কাউসার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্টার্ন বিজনেস অ্যাসোসিয়েটেড চেয়ারম্যান ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ। অনুষ্ঠানে বন্যা আক্রান্ত বৃহত্তর কুমিল্লা, পার্শ্ববর্তী জেলা ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে বানভাসীদের জন্য দোয়া ও
ও মোনাজাত করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলে যার যার অবস্থা থেকে বন্যা আক্রান্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান আনিস, দাতো আবুল কালাম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর ভূঁইয়া রুবেল, এম এ কালাম, ইঞ্জিনিয়ার শাহজালাল, মোহাম্মদ মিন্টু, আনোয়ার পারভেজ, মোহাম্মদ হাশেম মোল্লা, মোহাম্মদ ডালিম সহ বৃহত্তর কুমিল্লা প্রবাসীরা। দোয়া মোনাজাত পরিচালনা করেন বুকিত বিনতাং বাংলাদেশি মসজিদের ইমাম সাদ্দাম হোসেন। সৌদি আরব তাবুক প্রবাসের মাটিতে বাংলাদেশি মালিকানা আল জাজিরা ট্রাভেলস এজেন্সি আনুষ্ঠানিকভাবে জমকালো আয়োজনে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সৌদি নাগরিক আল সৌদ হাসান আলী আমরি। তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান, সুপ্রতিষ্ঠিত সুপারমার্কেটের স্বত্বাধিকারী ফিরোজ আহমেদ, মোস্তাক আহমেদ, নজরুল ইসলাম 3 ভাই সফল ব্যবসায়ী। এবার সুপারমার্কেটের ব্যবসার সাথে শুরু করেছেন ট্রাভেল এজেন্টের ব্যবসা। তাবুকের বাংলা মার্কেটে রিয়াদ ব্যাংকের পেছনে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয় এই প্রতিষ্ঠানের। প্রবাসের মাটিতে একজন সফল ব্যবসায়ী মোস্তাক আহমেদ জানান, তার ব্যবসা প্রতিষ্ঠানে বর্তমানে 7 জন বাংলাদেশি প্রবাসী নাগরিক কর্মরত রয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আলহাজ আব্দুল জলিল মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাবুক বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা জাহাঙ্গীর আলম পাটোয়ারি, বাবু ইউসুফ, আব্দুল আজিজ, আওলাদ হোসেন। মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জন্য সুলভ মূল্যে টিকিট বিক্রয় ও বিভিন্ন কসমেটিক্স, কম্বল, লাইট, লাগেজ সহ বিভিন্ন পণ্যের সমারোহে রাজধানী কুয়ালালামপুরে প্রাণকেন্দ্র হাংতুয়ায় শুভ উদ্বোধন করা হয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রবাসী মার্ট। শুক্রবার বিকেলে হাংতুয়ায় প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়দের অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিল শেষে ফিতা কেটে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন কুমিল্লার কৃতি সন্তান মোহাম্মদ উজ্জ্বল হোসেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির তুহিন, মেহেদী হাসান, রিপন হোসেন, রবিউল ইসলাম, রাশেদুল ইসলাম বাপ্পি সহ প্রায় শতাধিক প্রবাসীবৃন্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়টির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক। ভিসি হিসেবে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন। শিগগিরই তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। অধ্যাপক নিয়াজ আহমেদ খান বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রভিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চ শিক্ষা গ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন। নিয়ন্ত্রণে এসেছে গাজী টায়ার ফ্যাক্টরির আগুন, নিখোঁজদের কোনো তালিকা করেনি ফায়ার সার্ভিস। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।